পৈতৃক বা পারিবারিক কৃষি জমি বিক্রির কথা ভাবছেন? অনেকেই ধরে নেন, আরে গ্রামের জমি বেচব, এতে আবার ট্যাক্স কিসের, একদম 100% করমুক্ত, তাই না? কিন্তু এই একটা ছোট্ট ভুল ধারণা কিভাবে আপনার পুরো জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে, আজ আমরা সেই জটিল হিসাবটাই ডিকোড করব। চলুন শুরু করি। আচ্ছা, ধরুন একটা বাস্তব ঘটনার কথা বলি। একজন জমির মালিক তার পৈতৃক জমি বিক্রি করলেন 1,14,00,000 টাকায়। এরপর জানেন কি হলো? তাকে ঠিক ওই 1,14,00,000 টাকারই জরিমানা দিতে হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, 100% জরিমানা। সারা জীবনের সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি বিক্রির পুরো টাকাটা চোখের পলকে হাওয়া। জাস্ট ভাবুন অবস্থাটা। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এমন ভয়ঙ্কর বিপর্যয় ঘটল কেন? এর পেছনে ছিল একটা মারাত্মক ভুল ধারণা। ওই বিক্রেতা ভেবেছিলেন সব পৈতৃক জমি বিক্রি করা বুঝি সম্পূর্ণ করমুক্ত, আর এই ধারণার বশবর্তী হয়েই তিনি জমির ভুল শ্রেণীবিন্যাস করে ফেলেন। শুধু তাই নয়, বেআইনিভাবে বিশাল অঙ্কের নগদ টাকা হাতে নিয়েছিলেন, আর এই দুটো ভুলই তাকে এক বিশাল করের ফাঁদে ফেলে দেয়। তো চলুন দেখে নিই আমাদের প্রথম পর্ব, শহর বনাম গ্রামের জমির কর। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। গ্রামীণ জমি কিন্তু সত্যিই মূলধনী লাভ কর বা ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে একদম মুক্ত, কারণ আয়কর আইনে ৪৫ নম্বর ধারা অনুযায়ী এটাকে মূলধনী সম্পদ হিসেবে ধরাই হয় না। কিন্তু জমিটা যদি শহরে কৃষি জমি হয় তাহলে কিন্তু বিপদ, ওটাকে মূলধনী সম্পদ হিসেবে ধরা হয়, আর সেখান থেকে হওয়া পুরো লাভটাই করযোগ্য। এখন সবচেয়ে ট্রিকি পয়েন্ট হলো, আয়কর দপ্তর কিভাবে বোঝে কোনটা শহরের আর কোনটা গ্রামের জমি? কেউ তো আর চোখে দেখে বা আন্দাজে এটা ঠিক করে না, তাই না? এর কিছু নির্দিষ্ট আইনি মাপকাঠি আছে। যেমন ধরুন, পৌরসভার সীমা বা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে আপনার জমিটা ঠিক কতটা দূরে, আর লেটেস্ট সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী সেখানকার জনসংখ্যা কত, এগুলো দিয়ে আইনিভাবে জমির ক্লাসিফিকেশন করা হয়। এর পাশাপাশি ওই জমিতে যে আসলেই সক্রিয়ভাবে কৃষিকাজ হচ্ছিল তার অকাট্য প্রমাণও কিন্তু আপনাকে দিতে হবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, নগদ লেনদেনের ফাঁদ। জানেন কি, বর্তমান আইনে জমিজমা কেনাবেচার ক্ষেত্রে নগদ টাকা নেওয়ার একটা চূড়ান্ত আইনি সীমা রয়েছে, আর সেই সীমাটা হলো মাত্র 2 লক্ষ টাকা। হ্যাঁ, যে কোনো সম্পত্তি বিক্রির ক্ষেত্রে এই 2 লক্ষ টাকার ফিগারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর আইনের এই 271 ডিএ ধারাটা যে কতটা কঠোর হতে পারে তা জানলে চমকে উঠবেন। নিয়মটা হলো, কোনো সিঙ্গেল রিয়েল এস্টেট লেনদেনে যদি আপনি 2 লক্ষ টাকা বা তার বেশি নগদ গ্রহণ করেন, তাহলে ঠিক সমপরিমাণ মানে 100% জরিমানা আপনার ওপর চাপানো হবে। আমাদের ওই উদাহরণে যে বিক্রেতার কথা বললাম না, তিনি ঠিক এই ভুলটাই করেছিলেন, আর তাই তার পুরো টাকাটা পেনাল্টিতেই উড়ে গিয়েছিল। এবার আলোচনা করা যাক পর্ব 3 নিয়ে, স্বল্পমেয়াদী বনাম দীর্ঘমেয়াদী লাভ। ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এই 24 মাসের সময়সীমাটা একেবারে গেম চেঞ্জার। ধরুন, জমি কেনার পর 24 মাসের মধ্যেই আপনি সেটা বিক্রি করে দিলেন, তাহলে সেটা স্বল্পমেয়াদী মূলধনী লাভ বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে ধরা হবে, আর আপনার সাধারণ ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। কিন্তু যদি 24 মাস পার হওয়ার পর বিক্রি করেন, তাহলে সেটা হবে দীর্ঘমেয়াদী বা লং টার্ম লাভ, তখন আবার স্পেশাল ফ্ল্যাট রেটের ট্যাক্স দিতে হয়। আর হ্যাঁ, এখানে 2024 সালের জুলাই মাসের বাজেটের একটা বড় পরিবর্তনের কথা মাথায় রাখতেই হবে। জুলাইয়ের আগে নিয়ম ছিল মূল্যস্ফীতির সুবিধা বা ইন্ডেক্সেশন বেনিফিট নিয়ে আপনি 20% কর দিতে পারতেন, কিন্তু এখন সিনারিও পাল্টে গেছে। নতুন নিয়ম অনুযায়ী বিক্রেতাদের এখন কোনো ইন্ডেক্সেশন সুবিধা ছাড়াই সরাসরি 12.5% হারে ফ্ল্যাট ট্যাক্স গুনতে হয়। আরও একটা মারাত্মক ফাঁদ আছে, সেকশন 50C-তে বলা স্ট্যাম্প ডিউটি ভ্যালু। এটা হলো আপনার সম্পত্তির জন্য সরকারের ঠিক করে দেওয়া ন্যূনতম দাম। যদি আপনি কাগজে কলমে প্রকৃত বিক্রয় মূল্য এই স্ট্যাম্প ডিউটি ভ্যালুর চেয়ে 10%-এরও কম দেখান, তাহলে আয়কর দপ্তর অটোমেটিক্যালি ওই স্ট্যাম্প ডিউটি ভ্যালু ধরেই ট্যাক্স ক্যালকুলেট করবে। তাই ট্যাক্স বাঁচাতে গিয়ে দাম কম দেখানোটা কিন্তু আপনার জন্য ভয়াবহ আইনি জটিলতা ডেকে আনতে পারে। এত সব কঠোর আইন, বিশাল জরিমানা আর জটিল হিসাব নিকাশের কথা শুনে নিশ্চয়ই ঘাবড়ে গেছেন। ভাবছেন, তাহলে কিভাবে এই ভারী করের হাত থেকে কষ্টার্জিত লাভের টাকা আইনত রক্ষা করা সম্ভব? চিন্তা নেই, উপায় অবশ্যই আছে। চলুন সেটাই দেখি। এটাই আমাদের পর্ব 4, কর বাঁচাতে পুনঃবিনিয়োগ। সেকশন 54B এর অধীনে আপনি দারুণ একটা ছাড় পেতে পারেন, তবে তার জন্য একটা নির্দিষ্ট টাইমলাইন মানতে হবে। ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের জন্য নিয়মটা হলো, প্রথমে আপনাকে প্রমাণ করতে হবে যে জমিটি বিক্রির ঠিক আগের 2 বছর ওটাতে আসলেই চাষাবাদ হয়েছে। এরপর জমিটা বিক্রি করে যে লাভটা পেলেন, ঠিক 2 বছরের মধ্যে সেই টাকা দিয়ে আপনাকে নতুন একটা কৃষি জমি কিনতে হবে। ব্যাস, তাহলেই আপনি এই ট্যাক্সের হাত থেকে পুরোপুরি বেঁচে যাবেন। কিন্তু দাঁড়ান, এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। নতুন জমি কেনার পর 3 বছরের একটা কঠোর লক ইন পিরিয়ড থাকে।
এর মানে হলো নতুন কেনা ওই কৃষি জমিটা আপনি 3 বছর পার হওয়ার আগে কোনোভাবেই বিক্রি করতে পারবেন না। যদি করেন তাহলে আগের পাওয়া সমস্ত কর ছাড় কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন, আচ্ছা, নতুন জমি যতদিন না পাচ্ছি ততদিন ওই লাখ লাখ টাকা আমার সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখি। ভুলেও এই কাজ করবেন না। নিয়ম অনুযায়ী আপনি সেটা করতে পারবেন না। এর জন্যই সরকার তৈরি করেছে ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম। এটা একটা স্পেশাল হোল্ডিং অ্যাকাউন্ট, যেখানে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ডেডলাইনের আগে অব্যবহৃত লাভের টাকাটা নিরাপদে পার্ক করে রাখতে হয়। এবার আসি আমাদের শেষ অংশে, পর্ব 5, করমুক্ত বন্ডের বিকল্প। আপনি যদি নতুন করে আবার কোনো জমি জমার ঝামেলায় যেতে না চান, তাহলে সেকশন 54 EC এর অধীনে বন্ডে ইনভেস্ট করা আপনার জন্য বেস্ট অপশন। নির্দিষ্ট 4টি সরকারি বন্ড আছে, REC, NHAI, PFC এবং IRFC। রিয়েল এস্টেট কেনার বদলে এই বন্ডগুলোতে টাকা রাখলে আপনি খুব শান্তিতে, ঝামেলা ছাড়াই কর ছাড় পেতে পারেন। তবে মাথায় রাখবেন, এই বন্ডের ক্ষেত্রে সময়ের কিন্তু একটা খুব কড়া নিয়ম আছে। জমি বিক্রির তারিখ থেকে ঠিক 6 মাসের মধ্যেই আপনাকে এই বন্ডগুলোতে ইনভেস্ট করতে হবে। একদিন দেরি হলেও কিন্তু চলবে না। আর হ্যাঁ, এই ইনভেস্টমেন্টের একটা লিমিটও আছে। আপনি সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত এখানে রাখতে পারবেন। তাহলে সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করি। পৈতৃক জমি মানেই পুরোপুরি করমুক্ত, স্রেফ এই একটা অনুমানের ওপর ভরসা করে বংশ পরম্পরায় জমানো বিপুল পরিমাণ সম্পদ কি এভাবেই ঝুঁকির মুখে ফেলা বুদ্ধিমানের কাজ? একেবারেই না। যে কোনো বড় আর্থিক পদক্ষেপ নেওয়ার আগে সবসময় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, যাতে আপনাদের কষ্টার্জিত পারিবারিক সম্পদ কোনো আইনি ফাঁদে পড়ে হারিয়ে না যায়।